মারা যাওয়ার পর যেসব মানুষের কিছু স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যায়, তারা এই পৃথিবীতেই রয়ে যায় তাদের সেই অসম্পূর্ণ স্বপ্ন বাস্তব করার জন্য। আজকের এই ঘটনাটি প্রায় অনেকটাই এরকম। আজকের এই ঘটনাটা কতটা ভৌতিক জানি না, কিন্তু অলৌকিকের থেকে কোনো অংশে কম নয়। ঘটনা পাঠিয়েছে অদ্রিজা গুহ, বাবুইহাটি কেষ্টপুর থেকে। অদ্রিজা যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে তুলে ধরছি আমি তোমাদের মধ্যে। ঘটনাটি ঘটেছিল স্যারের সাথে, তাই স্যারের ভিত্তি করেই ঘটনাটা আমি তোমার মধ্যে তুলে ধরছি দাদা। সেদিন আমি কিছু কাজের জন্য বাইরে যাচ্ছিলাম ট্রেনে করে। ট্রেনটি যখন স্টেশনে পৌঁছায় তখন বাজে ঘড়িতে সকাল 11টা। স্টেশনটিতে সেরকম কোনো লোক ছিল না। স্টেশনের বাইরে 2-3টে ভ্যান ছাড়া আর কোনো গাড়ি আমি সেরকম দেখতে পাইনি। তাই আমি ওই 3টে ভ্যানের দিকেই এগোতে থাকি। প্রথম 2টি ভ্যানকে ছেড়ে 3য় নম্বর ভ্যানটির দিকে আমি এগোতে থাকি, কারণ প্রথম 2টি ভ্যানের যে চালক তারা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। তো আমি শেষ ভ্যান চালকের সামনে গিয়ে পড়ে বলি, দাদা ঠিকানায় যাবেন? ঠিকানাটা শুনে পড়ে ভ্যান চালক আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি আবার বলি, কি দাদা যাবেন নাকি ঠিকানায়? তখন ভ্যান চালক বলে যে হ্যাঁ যাবেন, এবং তিনি আমাকে ভ্যানে বসতে বলেন। তো ভ্যান চালকের কথা মতন আমি জিনিসপত্র নিয়ে পড়ে ভ্যানে উঠে বসলাম। বেশ নীরবে চলছে পথযাত্রা। তো খানিকক্ষণ পর আমি কথা উঠালাম, কি দাদা কতদিন ধরে এই ভ্যান চালাচ্ছেন, আর কতই বা বয়স আপনার? তো আমি এসব ওর যাবজ্জীবন নিয়ে কিছু কথাবার্তা জিজ্ঞেস করছিলাম ওকে। তো কিছুক্ষণ পর আমি ওকে ওর নাম জিজ্ঞেস করলাম। ওর পরিবর্তে ও বলল যে আমার নাম হরিনাথ। আকাশটা মেঘ করেছিল, প্রায় এবার বৃষ্টি নামবে নামবে করছে। বেশ খানিকক্ষণ পর বৃষ্টি নামলো। প্রথম প্রথম বৃষ্টির বেগ কম থাকলো, পরে বৃষ্টির বেগ বেশ বেড়ে গেল। আমি হরিনাথকে বলি ভ্যানটি সাইডে লাগিয়ে পড়ে তিনিও যেন আমার পাশে এসে পড়ে ভ্যানে উঠে বসে। তো আমার কথায় সে উত্তর দেয়, আমার কিছু হবে না বাবু, আপনি নিশ্চিন্তে পিছনে বসেন, আমার এসবে অভ্যেস আছে, আমার কিছু হবে না। অনেকবার বলাতেও হরিনাথ আমার কথা শুনল না। ভ্যান চলতে থাকে এবং সময় অনুযায়ী বৃষ্টির বেগও ক্রমশ বাড়তে থাকে। তো নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে আমি হরিনাথকে টাকা জিজ্ঞেস করতেই হরিনাথ আমাকে বলে, বাবু আমার কোনো টাকা লাগবে না, কিন্তু এই গরিবটার যদি একটি কথা শোনেন তাহলে আমার খুব উপকার হয়। তখন আমি বলি, হ্যাঁ বলুন না, দ্বিধাবোধ কেন করছেন? তখন হরিনাথ সিটের ভেতর দিক দিয়ে একটি হলুদ প্যাকেট বের করে স্যারের উদ্দেশ্যে এগিয়ে দেয় এবং স্যারকে বলে, "হ্যাঁ, এই প্যাকেটটা যদি আপনি আমার ঘরে পৌঁছে দিতেন আমার খুব উপকার হতো বাবু।" আরে আমি কেন, আপনি যান, কি আছে? তো হরিনাথ জবাব দেয়, বাবু আমি যেতে পারবো না, আসলে আমি তাদের থেকে অনেক দূরে চলে গেছি। কথা বলতে বলতে হরিনাথের গলার কণ্ঠস্বর বদলে যাচ্ছে, তার 2 চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমার সেই সময় দেখে তাকে প্রচণ্ড মায়া হয় এবং তাকে আমি কথা দিই, ঠিক আছে আমি তার দেওয়া এই প্যাকেটটি তার ঘরে ঠিক মতন পৌঁছে দিয়ে আসবো। তো এবার যখন তিনি ফিরে যাবার উদ্যোগ নেন, তো তখন তাকে আমি ওই রাতটা থেকে যেতে বলি আমার বাড়িতেই, কারণ এত ঝড় বাদলের দিন, এখন তিনি কোথায় বা যাবেন? তখন তখন হরিনাথ বলে, "হ্যাঁ, আপনি এই অভাগার গরিবের এত উপকার করলেন, এই উপকার আমি আপনার চিরজীবন মনে রাখবো, আর আমাকে জোর করবেন না থাকতে।" এই কথা বলে হরিনাথ গাড়িটি নিয়ে অন্ধকারের মধ্যে যেন কোথায় মিলিয়ে গেল। ঘরে ঢুকেই ফ্রেশ হয়ে বিছানায় বসে আমি চিন্তা করতে লাগলাম, আমি তো হরিনাথের ঠিকানাটা জানলাম না, কোথায় আমি গিয়ে পড়ে পৌঁছাবো তার এই জিনিসটি? কি যেন মনে হতেই তার এই হলুদ প্লাস্টিকটি খুলেই আমি দেখবার সিদ্ধান্ত নিলাম। প্লাস্টিকটি খুলতেই একটি কাগজ এবং
ওই কাগজটির মধ্যে এটি ঠিকানা লেখা আছে। পরের দিন কলেজের কাজ শেষ হতেই আমি ঠিক করি যে কলেজের পথেই এই ঠিকানায় আমি যাব। কাগজে দেওয়ার মতন ঠিকানায় গিয়ে পড়ে আশেপাশে লোকদেরকে জিজ্ঞেস করে আমি হরিনাথের বাড়ি খুঁজে পাই। হরিনাথের বাড়িতে পৌঁছেই আমি দরজায় টোকা মারি। দরজা খুলতেই আমি একজন সাদা পরিহিত মহিলাকে ভেতর দিক দিয়ে বার হতে দেখি। আমি তাকে দেখে কিছু না বলে আমি জিজ্ঞেস করলাম, হরিনাথ থাকে এখানে? প্রশ্নের উত্তর দেয় মহিলাটি, হ্যাঁ, আমি হরিনাথের স্ত্রী। এরপর আমি ওই হলুদ প্যাকেটটি তার স্ত্রীর উদ্দেশ্যে এগিয়ে দিয়ে বলি, এই প্যাকেটটি তো আমাকে হরিনাথই বলল আপনাকে পৌঁছে দিতে। হরিনাথের স্ত্রী আমার দেওয়া প্লাস্টিকটি খুলতে দেখে প্লাস্টিক ভর্তি টাকা। এরপর টাকাগুলি দেখে এবং আমার সমস্ত কথা শুনে হরিনাথের স্ত্রী ঝরঝর করে কাঁদতে লাগে। কান্না শুনে পাশের বাড়ি অনেকেই ছুটে এলো। অনেকক্ষণ কান্নাকাটি করার পর হরিনাথের স্ত্রী আমাকে বলে, আজ থেকে প্রায় 1 বছর আগে হরিনাথ কাজ থেকে ঘরে ফিরে আসার সময় বজ্র বিদ্যুৎ সহ একটি বৃষ্টির রাত্রে বাজ পড়ে মারা যান। এবং এই কথা শুনে আমার ওই আগের দিনের রাত্রে প্রত্যেকটি মুহূর্ত কথা মনে পড়ে এবং ক্রমশ মনে হতে লাগে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার আগের দিনের রাতের কথা ক্রমশ মাথায় ঘুরপাক করতে থাকে। আমি তাহলে কার সাথে আসলাম? তাহলে তাহলে হরিনাথের সমস্ত বলা কথা তাহলে কি কোনো মানুষের ছিল না? একের পর এক আগের দিনের রাত্রে হরিনাথের সমস্ত কথা মনে পড়ছে। তার প্রয়োজন নেই বাবু, আপনি নিশ্চিন্তে এসে ঘরের ভিতরে বসতে পারেন। এবারে বিদায় নেওয়ার সময় আমি হরিনাথের স্ত্রীকে কথা দিয়ে আসি যে আমি প্রত্যেক বছর এসে তাদেরকে কিছু সাহায্য করে যাব। এরপর যখন হরিনাথের সম্বন্ধে ভাবি তখন ভয় নয়, শ্রদ্ধা হয় হরিনাথের উপর। একটা মানুষ মৃত্যুর পরও তার জমানো টাকা তার পরিবারের হাতে দিতে চায়, যাতে তার পরিবার অন্তত ভালো থাকুক। এবং ঠিক এটার জন্যই তিনি পৃথিবীতে এতদিন ধরে বেঁচে ছিলেন, তার স্ত্রীর হাতে তার জমানো টাকা তুলে দেওয়ার জন্য। ঘটনাটি স্যারের কাছ থেকে শোনা এবং ঘটনাটি লেখার সময় স্যারের কথা খুব মনে পড়ছিল। এবং সবথেকে দুঃখের কথা এটাই দাদা যে আজ প্রায় 3 বছর হয়ে গেল, স্যারও আমাদের মধ্যে আর নেই। আর সবথেকে ভালো কথা যেটা আমার প্রচণ্ড ভালো লাগে যে স্যার চলে যাওয়ার পরও আজও প্রত্যেক বছর স্যারের পরিবার, হরিনাথের পরিবারকে টাকা পয়সা এবং আর্থিক বা জামা কাপড় দিক দিয়ে সাহায্য করে। ভালো লাগলে দাদা শুনিও আমাদের ওরা টকিসে শোনার অপেক্ষায় রইলাম। আমি লিটারেলি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছি যখন আমি ঘটনাটি তোমাকে লিখছিলাম। ভালোবাসা রইল হরর টকিসের প্রত্যেকটি মেম্বার্সদের। তুমি ভালো থেকো। আরও ভালো ভালো ঘটনা শোনার অপেক্ষায় রইলাম হরর টকিস থেকে। ধন্যবাদ। অসাধারণ একটি ঘটনা। এই ঘটনাটির মধ্যে একটি দুঃখ রয়েছে এবং একটি চাপা যন্ত্রণা। ভূত মানে এই নয় যে সবসময় ভয়। আমাদের পৃথিবীতে অনেক এমনি ভূত আছে তাদের সম্মুখীন আমরা হয়ে এবং সেটা আমরা বুঝতে পারি না, মেবি আমাদের চারপাশ দিয়ে হেঁটে চলে যায়। একটা মানুষ তার পরিবারকে সাহায্য করার জন্য পৃথিবীতে এত কষ্ট ধরে একটা মারা যাওয়ার পর একটি পৃথিবীতে থাকা মানে কতটা কষ্ট এবং কতটা বেদনাদায়ক সেটা তার থেকে ভালো কেউ বুঝবে না, ঠিক কিনা? তো তার একমাত্র এত যন্ত্রণা, এত বেদনা শুধুমাত্র তার পরিবারকে সুখী দেখার জন্য, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে স্যারের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অদ্রিজাকে জানাই আমাদের হরর টপিক্সকে এমনি একটা উপহার দেওয়ার জন্য। সত্যিকে উই আর গ্রেটফুল টু অদ্রিজা যে এত সুন্দর উপহার আমাদেরকে, আমাদের এই হরর টপিক্সকে সিলেক্ট করার জন্য, এইসব এমনি একটি ঘটনা দেওয়ার জন্য আর কি। যাই হোক অদ্রিজা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্যারের প্রতি আরও শ্রদ্ধা আমার আরও বেড়ে গেল তোমার স্যারের প্রতি। যাই হোক, তুমি ভালো থেকো এবং
ইন ফিউচার হরর টকিজকে আরও পারলে ঘটনা দিও। তোমার থেকে আমরা অনেক ভালো ভালো ঘটনা উপহার আশা করছি ইন ফিউচারে। তো হরর টকিজ মেম্বার্সদের আশা করি আজকের এই ঘটনাটি দুর্দান্ত লেভেলে লেগেছে, এবং ভালো লাগলে আশা করি লাইক করতে ভুলো না, এবং হরর টকিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বলে রাখি, হরর টকিজ কিন্তু খুব নিয়ার, খুবই একদম কাছে তার 100তম এপিসোডের জন্য, এবং বারবার এটাই বলছি যে 100তম এপিসোডের জন্য তোমরা দারুণ দারুণ ঘটনা পাঠাও, কারণ 100তম কিছু একটা অন্যরকম করার সিদ্ধান্তে আমি আছি। তো একমাত্র সেটা সম্ভব তোমাদের জন্যই। তো যাই হোক, তোমরা ঘটনা পাঠাও। আবারও বলে রাখি যে হরর টকিজে ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দিতে পারো। খালি একটু কাইন্ডলি চেক করে নিও যে এই ঘটনাটা যেটা তুমি পাঠাবে সেটি আগে কোনো রেডিও, টেলিভিশন বা অন্য কোনো ইউটিউব পডকাস্ট চ্যানেলে যেন শেয়ার না হয়ে গিয়ে থাকে আর কি। যাই হোক, দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরের রবিবার, ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।